গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ইছামতি। পড়ছি এর 11 পর্ব। সন্ধ্যার সময় খেপির আশ্রমে গিয়ে বসলেন ভবানী। খেপি ওকে দেখে খুব খাতির করলে। কিছুক্ষণ পরে ভবানী বললেন, কেমন চলছে? এই আরেকটি মেয়ে, এই খেপি, সন্ন্যাসিনী, বেশ বছর 40 বয়স। কোনো কালেই সুন্দরী ছিল না, শক্ত সমর্থ মেয়ে মানুষ। এই ঘন জঙ্গলের মধ্যে একা থাকে। বাঘ আছে, দুষ্ট লোক আছে, কিছু মানে না। ত্রিশূলের এক খোঁচায় শক্ত হাতে দেবে উড়িয়ে। যেই দুষ্ট লোক আসুক, এ মনের জোর রাখে। খেপি কাছে এসে বললে, আজ একটু সৎ কথা শুনব। ভবানী বাড়ুজ্যে বললেন হেসে, অসৎ কথা কখনো বলেছি? মারা ভালো? খোকা ভালো? ভালো, পাঠশালায় গিয়েছে, সেখানে আসতে চায়। এবার নিয়ে আসবেন? নিশ্চয়ই আনব। আচ্ছা, আপনার কেমন ভালো লাগে, রূপ না অরূপ? ওসব বড় বড় কথা বাদ দাও খেপি। আমি সামান্য সংসারী লোক। যদি বলতে হয় তবে আমার গুরু ভাই চৈতন্য ভারতীর কাছে শুনো। একটু বলতেই হবে পশ্চিমের কথা। সেই বৃষ্টির দিন বলেছিলেন, বড় ভালো লেগেছিল। ভবানী বাড়ুজ্যে মাঝে মাঝে প্রায়ই আসেন। দারিক কর্মকার এখানকার এক ভক্ত। সম্প্রতি সে একখানা চালাঘর তৈরি করে দিয়েছে, সমবেত ভক্তবৃন্দের গাঁজা সেবনের সুবিধার জন্যে। এখানকার আরেকজন ভক্ত হাফেজ মণ্ডল নিজে খেটে খুঁটে ঘরখানা উঠিয়েছে। খড় বাঁশ দড়ির খরচ দিয়েছে দারিক কর্মকার। ওরা সন্ধ্যের সময় রোজ এসে জড়ো হয়। গাঁজার ধোঁয়ায় অন্ধকার হয়ে যায় অশোকতলা। ভবানী বাড়ুজ্যে এলে সমীহ করে সবাই। গাঁজা সামনে কেউ খায় না। ভবানী বললেন, শালবনের মধ্যে নদী বয়ে যাচ্ছে, ওপরে পাহাড়, পাহাড়ে আমলকির গাছ, বেল গাছ, দুটো একটা নয়, অনেক। আমার গুরুদেব শুধু আমলকি বেল আর আতা খেয়ে থাকতেন। অনেক দিনের কথা হয়ে গেল দেখতে দেখতে। তোমাদের দেশেই এসেছি আজ প্রায় 12-14 বছর হয়ে গেল। বয়স হলো 60-62। খোকার মা তখন ছিল 30, এখন 44। দিন চলে যাচ্ছে জলের মতো। কত কি ঘটে গেল আমি আসবার পরে, কিন্তু এখনো মনে হয় গুরুদেব বেঁচে আছেন এবং এখনো সকাল সন্ধে ধ্যানস্থ থাকেন সেই আমলকিতলায়। খেপি সন্ন্যাসিনী এক মনে শুনতে শুনতে বললে, তিনি বেঁচে নেই? চৈতন্য ভারতী বলে আমার এক গুরু ভাই এসেছিলেন আজ কয়েক বছর আগে, তখন বেঁচে ছিলেন। তারপর আর খবর জানি নে। মন্ত্রদাতা গুরু? একরকম, তিনি মন্ত্র দিতেন না কাউকে, উপদেষ্টা গুরু। আমার বড্ড ইচ্ছে ছিল দেখতে যাই, তা বয়স বেশি হলো। অত দূর দেশে হাঁটা কি এখন পোষায়? আমাদের দেশে রেলের গাড়ি হচ্ছে শুনেছ? শুনলাম। রেলগাড়ি হলি আমাদের চড়তে দেবে না সাহেব শুভ চড়বে? আমার বোধ হচ্ছে সবাই চড়বে, পয়সা দিতে হবে। আমার দেবতায় অশ্বত্থতলাতেই দেখা দেন ঠাকুরমশাই। আমরা গরিব লোক, পয়সা খরচ করে যদি নাই যেতে পারি গয়া কাশী বৃন্দাবন, তবে কি গরিব বলে তিনি আমাদের চরণে ঠাঁই দেবেন না? খুব দেবেন। রূপেও তিনি সব জায়গায়, অরূপেও তিনি সব জায়গায়। এই গাছতলার ছায়াতে আমার মতো গরিবীর কুঁড়েতে তিনি বসে গাঁজা খান আমাদের সঙ্গে। হ্যাঁ, বললাম মাপ করবেন ঠাকুরমশাই, বলাটা ভুল হলো। এসব গুণ্য কথা। তবে আপনার কাছে বললাম, অন্য লোকের কাছে বলিনে। ভবানী হেসে চুপ করে রইলেন। যার যা মনের বিশ্বাস তা কখনো ভেঙে দিতে নেই। ভগবান যদি এদের সঙ্গে বসে গাঁজা খান, বিশ্বাস হয়ে থাকে, তিনি কে তা ভেঙে দেবার? এসব অল্প বুদ্ধির লোক আগে বিরাটকে বুঝতে চেষ্টা করে না। আগে থেকেই সেই অনন্তের সঙ্গে একটা সম্বন্ধ পাতিয়ে বসে থাকে। অসীমের ধারণা না হোক, সেই বড় কল্পনাও তো একটা রস। রস উপলব্ধি করতে জানে না। আগেই ব্যগ্র হয় সেই অসীমকে সীমার গণ্ডিতে টেনে এনে তাকে ক্ষুদ্র করতে। খেপি বললে, রাগ করলেন? আপনারা জানি কি না তাই ভয় করে। ভয় কি? যে যা ভাবে ভাববে, তাতে দোষ কি আছে? আমার সঙ্গে মতে না মিললে কি আমি ঝগড়া করব? আমি এখন উঠি, কিছু ফল খেয়ে যান। না, এখন খাবো না, চলি। এই সময় দারিক কর্মকার এলো, হাতে একটা লাউ। বলে, লাউয়ের সুখ তো রাখতে হবে। ভবানী বললেন, কি হে দারিক, তুমি খাবে নাকি? দারিক বিনীতভাবে বললে,
আগে তা কখনো খাই? ওর হাতে কেন, আমি নিজের মেয়ের হাতেই খাইনি। বাজন ঘাটে মেয়ের শ্বশুরবাড়ি গিয়েছি, তা বেয়ান বললে মুগের ডাল লাউ দিয়ে রেঁধেছি, খাবা? আমি বললাম না বেয়ান, মাফ করবা। নিজের হাতে রেঁধে খালাম তাদের রান্নাঘরের দাওয়ায়। দারিক কর্মকারী অঞ্চলের মধ্যে ছিপে মাছ মারার ওস্তাদ। ভবানী বললেন, তুমি তো একজন বড় বর্ষেল, মাছ ধরার গল্প করো না শুনি। দারিক পুনরায় বিনীতভাবে বললে, জামাই ঠাকুর, হব না কেন? আজ ২-২ বছর ধরে এদিকের বিলি বাউড়ে নদীতি পুকুরি ছিপ বেয়ে আসছি, কেন বর্ষেল হব না বলুন? এতকাল ধরে যদি একটা লোক একটা কাজে মন দিয়ে নেগে থাকে, তাতে সে কেন পোক্ত হয়ে উঠবে না বলুন? খেপি বললে, এতকাল ধরে ভগবানের পেছনে নেগে থাকলি যে তারে পেতে, মাছ ধরে অমূল্য মানব জন্ম বৃথা কাটিয়ে দিলে কেন? দারিক অত্যন্ত অপ্রতিভ লজ্জিত হয়ে গেল এ কথা শুনে। এসব কথা সে কখনো ভেবে দেখেনি। আজকাল এই ৬৫ বছর বয়সে নতুন ধরনের কথা যেন সব শুনছে। লাউটা সে নিরুৎসাহভাবে উঠোনের আকন্দ গাছের ঝোপটার কাছে নামিয়ে রেখে দিলে। ভবানীর মমতা হলো ওর অবস্থা দেখে। বললেন, শোনো খেপি, দারিকের কথা কি বলছো? আমি যে অমন গুরু পেয়েও এসে আবার গৃহী হলাম কেন? কেউ বলতে পারে? যে যা করছে করতে দাও, তবে সেটি সে যেন ভালোভাবে সৎভাবে করে, কাউকে না ঠকিয়ে, কারো মনে কষ্ট না দিয়ে। সবাই যদি শালগ্রাম হবে, বাটনা বাটবা নুড়ি কোথা থেকে আসবে তবে? খেপি বললে, আমি মুখ্যুমি সহ্য করতে পারিনি মোটে। দারিক যেন রাগ করো না। কোথায় লাউটা? শুক্তো নিয়ে একটু দেবানি? মা কালীর পেশাদ চাকলি জাত যাবে না তোমার। ভবানী থাকলে সকলেই একটু অস্বস্তি বোধ করে, কারণ গাঁজাটা চলে না। হাফেজ মণ্ডল এসে আর চোখে একবার ভবানীকে চেয়ে দেখে নিলে। ভাবটা এই, জামাই ঠাকুর আপদটা আবার কোথা থেকে এসে জুটল দেখো। একটু ধোঁয়া টোয়া যে টানবো তার দফা গয়া। খেপি বললে, ওই দেখুন, আপদগুলো এসে জুটল, শুধু গাঁজা খাবে। তুমি তো পথ দেখাও, নয়তো ওরা সাহস পায়। আমি খাই অবশ্যই, ওতে মনটা একদিকে নিয়ে যাওয়া যায়। এই সময় যেন একটু বৃষ্টি এলো। ভবানী উঠতে চাইলেও ওরা উঠতে দিলে না। সবাই মিলে বড় চালা ঘরে গিয়ে বসা হলো। ভবানীর মুখে মহাভারতের শঙ্খ লিখিতের উপাখ্যান শুনে ওরা বড় মুগ্ধ। শঙ্খ লিখিত ২ ভাই, দুজনেই তপস্বী, ভিন্ন ভিন্ন স্থানে আশ্রম স্থাপন করে বাস করেন। ছোট ভাই লিখিত একদিন দাদার আশ্রমে বেড়াতে গিয়ে দেখে দাদা আশ্রমে নেই, কোথাও গিয়েছেন। তিনি বসে দাদার আগমনের প্রতীক্ষা করছেন। এমন সময় তার নজরে পড়ল একটা ফলের বৃক্ষের ঘন ডালপালার মধ্যে একটা সুপক্ক ফল দুলছে। মহর্ষি লিখিত সেটা তখনই পেড়ে মুখে পুরে দিলেন। কিছুক্ষণ পরে দাদা আসতেই লিখিত ফল খাওয়ার কথাটা বললেন তাঁকে। শুনে শঙ্খের মুখ শুকিয়ে গেল। সে কি কথা? তপস্বী হয়ে পরশাপহরণ? হলই বা দাদার গাছ, তাহলেও তার নিজের সম্পত্তি তো নয়। এ কথা ঠিক তো না? বলে পরের দ্রব্য নেওয়া মানেই চুরি করা, সে যত সামান্য জিনিসই হোক না কেন। আর তপস্বীর পক্ষে তো মহাপাপ। এই দুর্মতি কেন হল লিখিতের? শঙ্কিত স্বরে লিখিত বললেন, কি হবে দাদা? শঙ্খ পরামর্শ দিলেন রাজার নিকট গিয়ে চর্যাপরাধের বিচার প্রার্থনা করতে। তাই মাথা পেতে নিলেন লিখিত। রাজসভায় সব রকমের ত্রস্ত আহ্বান আপ্যায়নকে তুচ্ছ করে সভাসূত্র লোকদের বিস্মিত করে লিখিত রাজার কাছে অপরাধের শাস্তি প্রার্থনা করলেন। মহারাজ অবাক। মহর্ষি লিখিতের চর্যাপরাধ? লিখিত খুলে বললেন ঘটনাটা। মহারাজ শুনে হেসে সমস্ত ব্যাপারটাকে ঠাট্টা বলে উড়িয়ে দিতে চাইলেন। লিখিত কিন্তু অটল। তিনি বললেন, মহারাজ, আপনি জানেন না, আমার দাদা জ্ঞানী ও দ্রষ্টা। তিনি যখন আদেশ করেছেন আমাকে শাস্তি নিতে হবে, তখন আপনি আমাকে দয়া করে শাস্তি দিন। লিখিতের পীড়াপীড়িতে রাজা তৎকাল প্রচিত বিধান অনুযায়ী তাঁর 2 হাত কেটে দিতে আদেশ দিলেন। সেই অবস্থাতেই লিখিত দাদার আশ্রমে ফিরে গেলেন। ছোট ভাইকে দেখে শঙ্খ তো কেঁদে আকুল। তাঁকে জড়িয়ে ধরে বললেন, ভাই, কি কুলক্ষণেই আজ তুই এসেছিলি আমার এখানে? কেনই বা লোভের বশবর্তী হয়ে তুচ্ছ একটা পেয়ারা পেরে খেতে গিয়েছিলি? ঠিক সেই সময় সূর্যদেব অস্তচূড়াবলম্বী হলেন। সায়ং সন্ধ্যার সময় সমুপস্থিত। শঙ্খ বললেন, চল ভাই, সন্ধ্যা বন্দনা করি। লিখিত অসহায়ভাবে বললেন, দাদা, আমার যে হাত নেই। শঙ্খ বললেন, সত্যাশ্রয়ী তুমি, ভুল করে একটা কাজ করে ফেলেছিলে।
তার শাস্তিও নিয়েছ। তোমার হাতে যদি সূর্যদেব আজ অঞ্জলি না পান, তবে সত্য বলে, ধর্ম বলে আর কিছু সংসারে থাকবে? চলো তুমি। নর্মদার জলে অঞ্জলি দেবার সময় লিখিতের কাটা হাত আবার নতুন হয়ে গেল। দুই ভাই গলা ধরাধরি করে বাড়ি ফিরলেন। পথঘাট তিমিরে আবৃত হয়ে এসেছে। শঙ্খ হেসে সস্নেহে বললেন, লিখিত, কাল সকালে কত পেয়ারা খেতে পারিস দেখা যাবে। দাড়ি কর্মকার বললে, বাহ বাহ। হাফিজ মণ্ডল বলে উঠল, আহা আহা। খেপি পেছন থেকে ফুঁপিয়ে কেঁদেই উঠল। প্রাচীন ভারতবর্ষের হেম ধুমাচ্ছন্ন আশ্রমপথ যেন মূর্তিমান হয়ে ওঠে এই পল্লী প্রান্তে। মহাতপস্বী সে ভারতবর্ষ। সত্যের জন্যে তার যে অটুট কাঠিন্য, ধর্মের জন্যে তার যথা সর্বস্ব বিসর্জন। সকলেই যেন জিনিসটা স্পষ্ট বুঝতে পারলে। রক্তাপ্লুত দেহ, ঊর্ধ্ববাহু লিখিত ঋষি চলেছেন দাদা বলে ডাকতে ডাকতে বনের মধ্যে দিয়ে রাজসভা থেকে দাদার আশ্রমে। সেদিনই একখানা কাস্তে বাঁধানোর জন্যে একটা খদ্দেরকে চারানা ঠকিয়েছে দাড়ি কর্মকারের মনে পড়ে গেল। হাফেজ মণ্ডলের মনে পড়ল, গত বুধবার সন্ধেবেলা সে কুরনোরাম নিকিরির ঝাড় থেকে দুখানা তলদা বাঁশ না বলে কেটে নিয়েছিল ছিপ করবার জন্যে। সে প্রায় অমন নেয়, আর নেওয়া হবে না ওরকম। আহা, কি সব লোকই ছিল সেকালে। জামাই ঠাকুরের মুখে শুনতে কি ভালোই লাগে। খেপি দুটো কলা আর একটা শশার টুকরো ভবানী বাড়ুজ্যের সামনে নিয়ে এসে রেখে বললে, একটু সেবা করুন। ভবানী খেতে খেতে বলছিলেন, ভগবানের শাসন হলো মায়ের শাসন। অন্যের ভুল ত্রুটি সহ্য করা চলে, কিন্তু নিজের সন্তানেরও সব আবদার সহ্য করে না মা। তেমনি ভগবানও। ছেলেকে কেউ নিন্দে করবে, এ তার সহ্য হয় না। ভক্ত আপনারজন তাঁকে শাসন করেন বেশি। এ শাসন প্রেমের নিদান। তাকে নিখুঁত করে গড়তেই হবে তাকে। যে বুঝতে পারে তার চোখের সামনে ভগবানের রুদ্র রূপের মধ্যে তার স্নেহমাখা প্রেমভরা প্রসন্ন দক্ষিণ মুখখানি সর্বদা উপস্থিত থাকে। ভবানী বাড়ুজ্যে ফেরবার পথে দেখলেন নিস্তারিণী একা পথ দিয়ে ওদের বাড়ির দিকে ফিরছে। ওকে দেখে সে রাস্তার ধারের একটা গাছের আড়ালে গিয়ে দাঁড়াল। রাত হয়ে গিয়েছে। এত রাত্রে কোথা থেকে ফিরছে নিস্তারিণী? হয়তো তিলুর কাছে গিয়েছিল, অন্য কোথাও বড় একটা সে যায় না। এসব ভবিষ্যতের মেয়ে। অনাগত ভবিষ্যৎ দিনের আগমনী এদের অলক্ত রাগরক্ত চরণধ্বনিতে বেজে উঠেছে। কেউ কেউ শুনতে পায়। আজ গ্রাম্য সমাজের পুঞ্জীকৃত অন্ধকারে এইসব সাহসিকা তরুণীর দল অপাংতেয়। প্রত্যেক চণ্ডীমণ্ডপে গ্রাম্য বৃদ্ধদের মধ্যে ওদের বিরুদ্ধে ঘোঁট চলছে, জটলা চলছে, কিন্তু ওরাই আহ্বান করে আনছে সেই অনাগত দিনটিকে। দূর পশ্চিমাঞ্চলের কথাও মনে পড়ল। এরকম সাহসী মেয়ে কত দেখেছেন সেখানে, ব্রজধামে, বিঠুলে, বাল্মীকি তপবনে। সেখানে কেলিকদম্বের চিরহরিত পল্লব দলের সঙ্গে মিশে আছে যেন পিতাভ নিম্ভপত্রের বর্ণমাধুরী। গাঢ় নীল কণ্টক দ্রুমযুক্ত লাল রঙের ফুলে ফুলে ঢাকা নিবিড় অতিমুক্ত লতাঝোপের তলে ময়ূরের দল বেঁধে নৃত্য করছে। কালিন্দির জলরাশির গাছের ছায়ায় ঘাগরা পরা সুঠাম দেহা তরুণী বজ্র রমণীর দল জল কেলিনীরতা। মেয়েরা উঠবে কবে বাংলাদেশের? নিস্তারিণীর মতো শক্তিমতী কন্যা বধূ কবে জন্মাবে বাংলার ঘরে ঘরে? তিলু বললে রাত্রে, হ্যাঁ গো, নিস্তারিণী আবার যে গোলমাল বাঁধালে। কি? ও আবার কার সঙ্গে যেন কিরকম কি বাঁধাচ্ছে? গোবিন্দ? হুম, সেসব নয়। ওর সঙ্গে দেখা করতে আসে মাঝে মাঝে। ওই বাপের বাড়ির লোক। কিছু হবে না, ভয় নেই। বললে কি এসব কথা? ওই বলছিল, সন্ধ্যের অনেকক্ষণ পর পর্যন্ত বসে নীলু আর আমার সঙ্গে সেই সব গল্প করছিল। খোলামেলা সবই বলে, ঢাক ঢাক নেই। আমার ভালো লাগে। তবে আগে ছিল, এখন বয়স হচ্ছে। আমি বকেছি আজ। না, বেশি বকো না। যে যা বোঝে করুক। আবার কি জানেন, বড্ড ভালোবাসে আপনাকে। আমাকে? অবাক হয়ে গেলেন যে? পুরুষজাতকে বিশ্বাস নেই। কখন কোন দিকে চলেন আপনারা? শুনুন, আপনার ওপর সত্যি ওর খুব ছেদ্দা। ও বলে, দিদি, আপনার মতো স্বামী পাওয়া কত ভাগ্যির কথা। যদি বলি বুড়ো, তবে যা চটে যায়। বলে, কোথায় বুড়ো? উনি বুড়ো বই কি, ঠাকুর জামাইয়ের মতো লোক যুবদের মধ্যেই কটা বেরোয় দেখাও না। এইসব বলে। ওর আপনার ওপর সোহাগ হলো নাকি? আপনাকে দেখতেই আসে এবারই। চে,
ও কথা বলতে নেই, আমার মেয়ের বয়সী না। সে তো আমরাও আপনার মেয়ের বয়সী, তাতে কি? ওর কিন্তু ঠিক আপনার ওপর। যাক সে, শোনো, খোকা কোথায়? এই খানিকটা আগে খেয়ে এলো, শুয়ে পড়েছে। কি বই পড়ছিল, আমাকে কেবল বলছিল, মা আমি বাবার সঙ্গে খেতে বসবো। আমি বললাম, আপনার ফিরতে অনেক রাত হবে, জায়গা করি। করো, কিন্তু সন্ধে আহ্নিকটা একবার করে নেব। নীলুকে ডাকো। নীলমণি সমাদ্দার পড়ে গেছেন বিপদে। সংসার অচল হয়ে পড়েছে। 3 আনা দর উঠে গিয়েছে 1 কাঠা চালের। তার একজন বড় মুরব্বী ছিলেন দেওয়ান রাজারাম। রাজারামের খুন হয়ে যাওয়ার পরে নীলমণি বড় বেকায়দায় পড়ে গিয়েছেন। রাজারাম দাদা লোক বড় ভালো ছিল না, কুটুবুদ্ধি, সাহেবের তাবেদার। তাই করতে গিয়েই মারাও পড়ল। আজকাল একথা সবাই জানে এ অঞ্চলে। শ্যাম বাগদির মেয়ে কুসুমকে তিনি বড় সাহেবের হাতে সমর্পণ করতে গিয়েছিলেন, রাতে চুপি চুপি ওকে ভুলিয়ে টুলিয়ে ধাপ্পাবাজি দিয়ে। কুসুমকে তার বাবা ওর বাড়ি রেখে যায় ওর চরিত্র শোধাবার জন্যে। বড় সাহেব কিন্তু কুসুমকে ফেরত দিয়েছিল, ঘরে ঢুকতেও দেয়নি। রাজারামকে বলেছিল, এখন সময় অন্যরকম, প্রজাদের মধ্যে গোলমাল দেখা দিয়েছে, এখন কোনো কিছু ছুতো পেলে তারা চটে যাবে, গভর্নমেন্ট চটে যাবে। নতুন ম্যাজিস্ট্রেটরা নীলকর সাহেবদের ভালো চোখে দেখে না, একে নিয়ে চলে যাও। কে আনতে বলেছিল একে? রাজারাম চলে আসেন। কুসুম কিন্তু সে কথা তার আত্মীয় স্বজনের কাছে প্রকাশ করে দেয়। সেজন্য বাগদি ও দুলো প্রজারা ভয়ানক চটে যায় দেওয়ান রাজারামের ওপর। রাজারাম যে বাগদিদের দলের হাতেই প্রাণ দিলেন, এও তার একটা প্রধান কারণ। গ্রামে কোনো কথা চাপা থাকে না, এসব কথা এখন সকলেই জানে বা শুনেছে। নীলমণি সমাদ্দার শুনেছেন কানসোনার বাগদিরা এ অঞ্চলের ওদের সমাজের প্রধান। তারাই একজোট হয়ে সেই রাত্রে রাজারামকে খুন করে। বড় সাহেব যে কুসুমকে গ্রহণ না করে ফেরত দিয়েছিল, এ কথাও সবাই জেনেছিল সে সময়। সাধারণের শ্রদ্ধা আকর্ষণও করেছিল সেজন্য বড় সাহেব। যাক সেসব কথা। এখন কথা হচ্ছে নীলমণি সমাদ্দার করেন কি। স্ত্রী আন্নাকালী দুবেলা খোঁচাচ্ছেন, চাল নেই ঘরে, কাল ভাত হবে না, যা হয় করো, আমি কথা বলে খালাস। দুপুরের পর নীলমণি সমাদ্দার সেই কানসোনা গ্রামেই গেলেন। সেই অনেক দিন আগে কুঠির ডাঙায় নিহত রামু বাগদির বাড়ি। রামু বাগদির ছেলে হারু পাটের দড়ি পাকাচ্ছিল কাঁঠাল তলায় বসে। আজকাল হারুর অবস্থা ভালো, বাড়িতে 2টো ধানের গোলা, 1 গাদা বিচুলি। হারু উঠে এসে নীলমণি সমাদ্দারকে অভ্যর্থনা করলে। নীলমণি যেন অকুলে কুল পেলেন হারুকে পেয়ে, বললেন, বাবা হারু, একটু তামাক খাওয়া দেখি। হারু তামাক সেজে নিয়ে এসে কলার পাতায় কোলকে বসিয়ে খেতে দিলে, বলে, দিদি কি কনে এলেন? ততক্ষণে নীলমণি সমাদ্দার মনে মনে একটা মতলব ঠাউরে ফেলেছেন। বলেন, তোমার কাছেই। কি দরকার? কাল রাত্রিরই একটা খারাপ স্বপ্ন দেখলাম তোর ছেলেটার বিষয়। নারায়ণ বাড়ি আছে, তাকে ডাক দে। একটু পরে নারায়ণ সর্দার এলো ঠেলো হুকোয় তামাক টানতে টানতে। এই নারায়ণ সর্দারই রাজারাম রায়কে খুন করবার প্রধান পাণ্ডা ছিল সেবার। দেখতে দুর্ধর্ষ চেহারা, যেমনই জোয়ান তেমনি লম্বা, এ গ্রামের মোড়ল। নীলমণি বললেন, এসো নারায়ণ, একটি খারাপ স্বপ্ন দেখে তোমাদের কাছে এলাম। তোমাদের আপন বলে ভাবি, পর বলে তো কখনো ভাবিনি। স্বপ্নটা হারুর ছেলে বাদলের সম্বন্ধে। যেন দেখলাম। এ পর্যন্ত বলেই যেন হঠাৎ থেমে গেলেন। হারু নারায়ণ সমস্বরে উদ্বেগের সুরে বললেন, কি দেখলেন? সে আর শুনে দরকার নেই। আজ আবার অমাবস্যের শুক্রবার। ওরে বাবা, বলেছে তদর্ধং কৃষি কর্মণি। সর্বনাশ, সে চলবে না। নারায়ণ গ্রামের সর্দার, গ্রামের বুদ্ধিমান বলে গণ্য। সে এগিয়ে এসে বললেন, তাহলে এর বিহিত কি খুড়োমশাই? নীলমণি মাথা নেড়ে বললে, আরে সেজন্যই তো আশা। তোমরা তো পর নও, নিতান্ত আপন বলে ভেবে এলাম সেরোডা কাল। আজ কি তার ব্যর্থ হবে? না বাবা, তেমনি বাপে আমায় জন্ম দেয়নি। এ পর্যন্ত বলেই নীলমণি সমাদ্দার আবার চুপ করলেন। নারায়ণ সর্দার ন্যায় পক্ষেই বলতে পারত যে এর মধ্যেই বাপের জন্ম দেওয়া কথা কেন এসে পড়ল অবান্তরভাবে। কিন্তু সে সবকিছু না বুঝে সে উৎকণ্ঠার সঙ্গে বললে, তাহলে এখন এর বিহিত করতে হবে আপনারে। মোদের কথা বাদ দেন, মোরা চোখেও দেখি নে, কানেও শুনি নে, যা হয় করো আপনি। নীলমণি বললেন, কিন্তু বড্ড গুরুতর ব্যাপার, সরঙ্গ মাতৃ সাধনা করতে হবে কিনা?
আজ কি বার? শুক্র শনি রবিবারে হলো দ্বিতীয়, শুক্লপক্ষের দ্বিতীয়। ঠিক হয়ে গিয়েছে, দাঁড়াও ভেবে দেখি। নীলমণির মুখখানা যেন এক জটিল সমস্যার সমাধানে চিন্তাকুল হয়ে পড়ল। তাকে নিরুদ্রব চিন্তার অবকাশ দেওয়ার জন্য দুজনে চুপ করে রইল, মামা ও ভাগ্নে। অল্পক্ষণ পরে নীলমণির মুখ উজ্জ্বল দেখালো, বললেন, হয়েছে। যাবে কোথায়? কি কুরুমশাই? কিছু বলবো না। কোকার কপালে ঠেকিয়ে দুটো মাসকলাই আমাকে দাও দেখি। হারু দৌড়ে গিয়ে কিছুক্ষণ বাদে দুটি মাসকলাইয়ের দানা নিয়ে এসে নীলমণির হাতে দিল। সে দুটি হাতে নিয়ে নীলমণি প্রস্থানদত্ত হলেন। হারু নারায়ণ ডেকে বললে, সে কি চললেন যে? এখন যাই, বুধবার অষ্টোত্তরী দশা, সরঙ্গ হোম করতে হবে এই মাসকলাই দিয়ে। নিঃশেষ ফেলবার সময় নেই। কুরুমশাই দাঁড়ান, দুকাটা সোনা মুখ নিয়ে যাবেন না বাড়ির জন্যে? সময় নেই বাবা, এখন হবে না। কাল সকালে আগে মাদুলি নিয়ে আসি, তারপর অন্য কথা। পথে নেমে নীলমণির সমাদর হন হন করে পথ চলতে লাগলেন। মাছ গেঁথে ফেলেছেন, এই করেই তিনি সংসার চালিয়ে এসেছেন। আজ এ গায়ে কাল ও গায়ে, তবে সব জলের ডাল সমান গলে না। গায়ের ধারের রাস্তায় দেখলেন তাদের গ্রামের ক্ষেত্র ঘোষ এক ঝুড়ি বেগুন মাথায় নিয়ে বেগুনের ক্ষেত থেকে ফিরছে। রাস্তাতে তাকে পেয়ে ক্ষেত্র বেগুনের বোঝা নামিয়ে গামছাল ঘুরিয়ে বাতাস খেতে খেতে বললে, বড্ড খরগোশের উপদ্রব হয়েছে। বেগুনে জালি যদি পড়েছে তবে দেখো আর নেই। 2 বিঘে জমিতে মোটেই 10 গন্ডা বেগুন। এরকম হলি কি করে চলে? একটা কিছু করে দেন দিনি, আপনাদের কাছে যাব ভেবেলাম। নীলমণি বললেন, তোর ব্যবস্থা হয়ে যাবে। একটা হুত্তো কিনে আমার বাড়ি যাবা আজ রাত্রির 2 দণ্ডের সময়। আজ অমাবস্যে, ভালোই হলো। বেশ যাবানি? হ্যাঁ দে, 2টো বেগুন নিয়ে যাবা? তুমি যখন যাবা তখন নিয়ে যেও, বেগুন আর আমি বইতে পারবো না। বাড়ির ভেতরে ঢুকবার আগে কাদের গলার শব্দ পেলেন বাড়ির মধ্যে। কে কথা বলে? বাড়ির মধ্যে কেউ তো যাবে না। বাড়ি ঢুকতেই ওর পুত্রবধূ ছুটে এলো দোরের কাছে, বললে, বাবা। কি? বাড়িতে কারা কথা বলছে বৌমা? চুপ চুপ, সরোজিনী পিসি এসেছে ভাড়ার কোলা থেকে, তার জামাই আর মেয়ে নিয়ে, সঙ্গে 2টো ছোট নাতনি। মা বলে দিলেন সাল বাড়ন্ত, যা হয় করুন। আচ্ছা বলো গে, সব ঠিক হয়ে যাচ্ছে। ওদের একটু জলপান দেওয়া হয়েছে? কি দিয়ে জলপান দেওয়া হবে? কি আছে ঘরে? তাই তো, আচ্ছা দেখি আমি। নীলমণি সমাদার বাড়ির বাইরে রামতলায় এসে অধীরভাবে পায়চারি করতে লাগলেন। কি করা যায় এখন? সরোজিনীরও তার মাস্তুতো বোন, কি আর আসবার সময় ছিল না? আর আসার দরকারই বা কিরে বাপু? 2টো হাত বেরোবে, যত সব আপদ। কখনো একবার উদ্দেশ্য নেয় না একটা লোক পাঠিয়ে, আজ মায়া একেবারে উথলে উঠল। একটু পরেই ক্ষেত্র ঘোষ শেষে হাজির হল। তার হাতে গন্ডা 5 বেগুন দড়িতে ঝোলানো, 1 ছড়া পাকা কলা আর 1 ঘটি খেজুরের গুড়। তার হাতে সেগুলি দিয়ে ক্ষেত্র বললে, মোর নিজের গাছের গুড়, বড় ছেলে জাল দিয়ে তৈরি করেছে, সেবা করবেন। আর সেই 2টো হুত্তো কি বলে নানতি, তাও এনেছি। তা তো হলো, আপাতক্ষেত্তর কাটা 2 চাল বড় দরকার যে। বাড়িতে কুটুম্ব এসে পড়েছেন, অথচ আমার ছেলে বাড়ি নেই। কাল আসবার সময় চাল কিনে আনবে, 2 মণ কথা আছে। এখন কি করি? তার আর কি, মুই এখনই এনে দিচ্ছি। চালের ব্যবস্থা হয়ে গেল। ক্ষেত্র ঘোষ চাষি গৃহস্থ, তার সংসারে কোনো জিনিসের অভাব নেই। তখনই সে 2 কাঠা চাল নিয়ে এসে পৌঁছে দিলে ও নীলমণি সমাদ্দারের হাতে হুত্তকি 2টো দিলে। নীলমণি হুত্তকি নিয়ে ও চাল নিয়ে বাড়ির মধ্যে ঢুকলেন। বাইরে আসতে 8 ঘন্টা দেরি হয়ে গেল। ফিরে এসে সেই হুত্তকি 2টো ক্ষেত্র ঘোষের হাতে দিয়ে বললেন, যাও, এই হুত্তকি 2টো বেগুন ক্ষেতের পূব দিকের বেড়ার গায়ে কালো সুতো দিয়ে ঝুলিয়ে রেখে দেবা। ব্যাস, মন্তর দিয়ে শোধন করে দিলাম, খরগোশের বাবা আসবে না। পরদিন সকালে কানসোনা গেলেন। একটি পুরনো মাদুলি পুত্রবধূ খুঁজে পেতে কোথা থেকে দিয়েছে। উনি সেটা জিউলি গাছের আঠা আর ধুলো দিয়ে ভর্তি করে নিয়েছেন। একটু সিঁদুর চেয়ে নিয়েছেন বাড়ি থেকে। পথে একটা বেলগাছ থেকে বেলপাতা পেড়ে সিঁদুর মাখালেন বেশ করে। হারু নারায়ণ উদ্বিগ্নভাবে তাঁরই অপেক্ষায় আছে। হারুর তো রাত্রে ভালো ঘুম হয়নি বললে। নারায়ণ সর্দার বললে, তবু তো বাড়ির মধ্যে বলতে বারণ করে এলাম।
মেয়ে মানুষ সব কেঁদে কেটে অন্যত্ব বাঁধাবে। নীলমণি সমাদ্দার সিঁদুর মাখানো বেলপাতা আর মাদুলি ওর হাতে দিয়ে বললেন, তুমি গিয়ে হলে খোকার দাদু, তুমি গিয়ে তার গলায় মাদুলি পরিয়ে দেবা, আর এই বেলপাতা শেষে রস খাইয়ে দেবা। কাল সারা রাত জেগে সরঙ্গ হোম করিনি, বলি না ঘুম অনেক ঘুমোবে। হারু আমার ছেলের মতো, তার উপকারটা আগে করি। বড্ড শক্ত গাছ বাবা, এখন নিয়ে যাও, সমে শোবে না। আমার নিজেরও একটু দুর্ভাবনা গেল বাবা। এরপর কি হলো তা অনুমান করা শক্ত নয়। হারুর কৃষাণ গুপে বাগ দিয়ে এক ধামা আউশ চাল আর 2 কাঠা সোনামুগ মাথায় করে বয়ে দিয়ে এলো নীলমণি সমাদ্দারের বাড়ি। নীলমণির সংসার এইরকমই চলে। গয়ামেম সকালে সামনের উঠোনে ঘুঁটে দিচ্ছিল। এমন সময় দূরে প্রসন্ন আমিনকে আসতে দেখে গোবরের ঝুড়ি ফেলে কাপড় ঠিকঠাক করে নিয়ে উঠে দাঁড়ালো। প্রসন্ন চক্রবর্তী কাছে এসে বললে, কি হচ্ছে? বলে দিয়েছি না এইসব করো না গয়া, আমার দেখলি কষ্ট হয়। রাজরানী কিনা আজ ঘুঁটে কুড়ুনি। গয়া হেসে বললে, যা চিরডাকাল করতেই হবে তা যত সত্বর আরম্ভ হয় ততই ভালো। আহা, আজ তোমার মাও যদি থাকতো বেঁচে, হঠাৎ মারা গেল কিনা, মরবার বয়স আজও তা বলে হয়নি ওর। সবই অদৃষ্ট খুড়োমশাই, তা নলি। গয়াম্যাম বিষণ্ণ মুখে মাটির দিকে চেয়ে রইল। প্রসন্ন চক্রবর্তী ঘরটার দিকে চেয়ে দেখলে 2খানা খড়ের ঘর, একখানাতে সাবেক আমলে রান্না হতো। হুঁশিয়ার বর্দা বাগদিনী মেয়ের কুঠিতে খুব পোষার প্রতিপত্তির অবসরে রান্নাঘরখানাকে বড় ঘরে দাঁড় করায় কাঁঠাল কাঠের দরজা, চৌকাঠ, জানলা বসিয়ে। এখানাতেই এখন গয়াম্যাম বাস করে মনে হলো, কারণ জানলা দিয়ে তক্তপোষের ওপর বিছানা দেখা যাচ্ছে। কিন্তু অন্য ঘরখানার অবস্থা খুব খারাপ। চালের খড় উড়ে গিয়েছে, ইঁদুরে মাটি তুলে ডাঁই করেছে দাওয়ায়, গোবর দিয়ে নিকোনো হয়নি, দেওয়ালে ফাটল ধরেছে। প্রসন্ন চক্রবর্তী বললে, ঘরখানার এ অবস্থা কি করে হলো? কি অবস্থা? পড়ে যায় যায় হয়েছে। গেল গেল, একা নোক আমি, কখানা ঘরে থাকব? প্রসন্ন চক্রবর্তী কতকটা যেন আপন মনেই বললে, সাহেব টাইপ কি জানো, ওরা হাজার হোক ভিন দেশের, আমাদের সুখ দুঃখ ওরা কি বা বুঝবে? তোমারও ভুল, কেন কিছু চাইলে না সেই সময়টা? তুমি তো সবসময় শিওরে বসে থাকতে, কিছু হাত করে নিতে হয়। গয়াম্যাম চুপ করে রইল। বোধ হলো ওর চোখের জল চিকচিক করছে। প্রসন্ন চক্রবর্তী ক্ষুব্ধ কণ্ঠেই বললেন, না, তোমার মতো নির্বোধ মেয়ে গয়া আজকালকার দিনই, ঝাড়টা মারো। একথা বলবার এবং এত ঝাঁঝের সঙ্গে বলবার হেতুও হচ্ছে গয়াম্যামের ওপর প্রসন্ন চক্রবর্তীর আন্তরিক দম। গয়ার চেয়ে সেটুকু কেউ বেশি বোঝে না। চুপ করে থাকা ছাড়া তার আর কি করবার ছিল? এমন সময় ভাগীরথ বাগদির মা কোথা থেকে উঠোনে পা দিয়ে বললে, আমিনবাবু না, এসো বসো। আপনার কথা আমি সব শুনলাম দাঁড়িয়ে, ঠিক কথা বলেছ। গয়াকে দুবেলা বলি, বড় সাহেব তো তোরে মেম বানিয়ে দিয়ে গেল, সবাই বললে গয়া ম্যাম, মেমের মতো সম্পত্তি কি দিয়ে গেল তোরে? মাটা মরে গেল, ঘরে দ্বিতীয় মানুষ নেই, হাতে একটা কানা করি নেই, কুঠির সেই জমিটুকু ভরসা। আর বছর 2টো ধান হয়েছে, তবে এখন খেয়ে বাঁচছ, নয়তো উপোস করতে হতো না আজ। এদিকে বাগদিদের সমাজে তুই অসল, তোরে নিয়ে কেউ খাবে না, তুই এখন যাবি কোথায়? ছেলেবেলায় কোলে পিঠে করেছি তোদের, কষ্ট হয়। মা নেই আর তোরে বলবে কে? সে মাঘে শুদ্ধ মনের দুঃখী মরে গেল। আমারে বলতো, দিদি, মেয়েটার যদি একটু জ্ঞানগম্যি থাকতো তবে মোদের ঘরে আজও তো রাজরানী। তা না, শুধু হাতে ফিরে এলেন নীলকুঠি থেকে। গয়া যুগপৎ খোঁচা খেয়ে একটু মরিয়া হয়ে উঠল, বললে, আমি খাই না খাই তাতে তোমাদের কি? বেশ করেছি আমি, যা ভালো বুঝেছি করেছি। ভাগীরথের মা মুখ ঘুরিয়ে চলে যেতে উদ্যত হল। যাবার সময় বললে, মনটা পড়ে তাই বলি, তুই হলি সেরকালের একগুঁয়ে আপদ, তোরে আর আমি জানি নে। যখন সাহেবের ঘরে জাত খোয়ালি সেই সঙ্গে একটা ব্যবস্থা করে নে। ওর মা কি সোজা কান্না কেঁদেছে এই কটা বছর? তোর হাতের জল পর্যন্ত কেউ খাবে না পাড়ায়। তুই অসুখ হয়ে পড়ে থাকলে এক ঘুঁটি জল তোরে ক্যাডা দেবে এগিয়ে? আপনি বিবেচনা করে দেখো আমনবাবু, নীলকুঠি তো হয়ে গেল অপর লোকের, সাহেব তো পটল তুলল, এখন তোর উপায়?
প্রসন্ন চকর্তি বললে, জমিটুকু যাই করে দিয়েছিলাম, তবুও মাথা রক্ষে, নয়তো আজ দাঁড়াবার জায়গা থাকতো না। তাও তো ভাগ দিয়ে 5 বিঘে জমির ধান মোটে পাবে। ভাগীরথের মা বললে, ভাগের ধান আদায় করাও হ্যাংনামা কম বাবু, সে ওর কাজ, ও সে মেম সাহেবের কিনা, ফাঁকি দিয়ে নিলি ছেলে মানুষ, তুই কি করবি শুনি। ভাগীরথীর মা চলে গেল। গয়া ম্যাম প্রসন্ন চকর্তির দিকে তাকিয়ে বললে, খুড়োমশাই, কি ঝগড়া করতে এলেন? বসবেন না যাবেন? না, ঝগড়া করব কেন, বোনটা বড্ড কেমন করে তোমাকে দেখে, তাই আসি। গয়া ম্যাম সাবেক দিনের মতো হাসতে লাগলো মুখে কাপড় দিয়ে। প্রসন্ন চকর্তি দেখলে ওর আগের সে চেহারা আর নেই, সে নিটোল সৌন্দর্য নেই, দুঃখে কষ্টে অন্যরকম হয়ে গিয়েছে যেন। তবুও জমিটা সে দিতে পেরেছিল যে নিজের হাতে মেপে মস্ত বড় একটা কাজ হয়েছে, নইলে গয়া ম্যাম না খেয়ে মরত আজ। প্রসন্ন চকর্তি বসল গয়ার দেওয়া বেদে চেয়ারে, অর্থাৎ খেজুর পাতার তৈরি চেটায়। কি খাবেন? সে আবার কি? কেন খুড়োমশাই, ছোট জাত বলে দিতে পারিনি খেতি? কলা আছে, পেঁপে আছে, কেটেও দেব না, আপনি কেটে নেবেন। সকালবেলা আমার বাড়ি এসে শুধু মুখে যাবেন? সত্যি গয়া দুটো বড় বড় পাকা কলা, একটা আস্ত পেঁপে, আধখানা নারকোল নিয়ে এসে রাখলে প্রসন্নামিনের সামনে। হেসে বললে, জলটা দিতে পারবো না খুড়োমশাই। তারপর ঘরের দিকে যেতে উদ্যত হয়ে বললে, দাঁড়ান, আর একটা জিনিস দেখাই। কি? আনছি, বসুন। খানিক পরে ঘর থেকে একখানা ছোট ছাপানো বই হাতে নিয়ে এসে প্রসন্ন আমিনের সামনে দিয়ে বললে, দেখুন। দাঁড়ান, ও কি? একখানা দা নিয়ে আসি, বেশ করে ধুয়ে দিচ্ছি, ফল খান। শোনো শোনো, এই বই কোথায় পেলে? তোমার ঘরে বই? কি বই এখানা? দেখুন, আমি কি লেখাপড়া জানি? সেই কবিরাজ বুড়ো দিয়েছে বুঝি, পড়তে জানো না? বই দিলে কেন? বেলে নিয়ে এলাম, কৃষ্ণের শতনাম। প্রসন্নামিন বিস্মিত হয়ে গেল দুস্তুর মতো। গয়ামেমের বাড়ি ছাপানো বই, তাও নাকি কৃষ্ণের শতনাম? না। বসে বসে ফলগুলো সে খেলে দাদি কেটে, হাত পাকা পেঁপে গয়ার জন্য রেখে দিলে। হেসে বললে, এখানটায় আসতেই ভালো লাগে, তোমার কাছে এলি সব দুঃখ ভুলে যাই গয়া। এসে বাজে কথা আবার বকতে শুরু করলেন। আসবেন তো আসবেন, আমি কি আসতে বারণ করেছি? তাই বলো, প্রাণটা ঠান্ডা হোক। ভালো হলেই ভালো। কৃষ্ণের শতনাম বই কি করবে? মাথার কাছে রেখে শুই, বাড়িতে কেউ নেই, মা থাকলেই কথা ছিল না। ভূতপ্রেত অপদেবতার ভয় কেটে যায়, একা থাকি ঘরে। তা ঠিক। এদিকে পাড়া শুদ্ধ সুত্তুর, কুটির সাহেব বেঁচে থাকতেই সবাই খোসামত করত, এখন রাত বিরাতে ডাকলে কেউ আসবে না, তাই ওই বইখানা দিয়েছেন বাবা। টাঁসি রেখে শুলি ভয়ভীতি থাকবে না বলি দিয়েছেন। বড় ভালো লোক। আজ ধান ভাতি না গেলে খাওয়া হবে না, চাল নেই, তাও কেউ ঢেকি দেয় না এ পাড়ায়। ও পাড়ায় কেনারাম সর্দারের বাড়ি যাব ধান ভান্তি, তারা ভালো, জাতি বুনো বটে, কিন্তু তাদের মধ্যেই মানুষেতা আছে খুড়োমশাই। প্রসন্ন চকর্তি সেদিন উঠে এলো একটু বেশি বেলায়। তার মনে বড় কষ্ট হয়েছে গয়াকে দেখে। একটা মাদার গাছতলায় বসল খানিক্ষণ গণেশপুরের মাঠে। গণেশপুর হল গয়া মেমদের গ্রামের নাম। শুধুই বাগদি আর কঘর জেলে ছাড়া এ গ্রামে অন্য কোনো জাতের বাসিন্দা কেউ নেই। রোদ বড্ড চড়েছে, তবু বেশ ছায়া গাছটার তলায়। প্রসন্ন ভাবলে বসে বসে, গয়া বড্ড বেকায়দায় পড়ে গিয়েছে। আর যদি আমার হাতে পয়সা থাকত, তবে ওরে অমন ধারা থাকতে দিতাম। যেদিকে চোখ যায় বেরোতাম দুজনে, সে সাহস আর করতে পারিনে। বয়সও হয়েছে, ঘরে ভাত নেই। গাছটায় মাদার বেঁকেছে নাকি? প্রসন্ন মুখ উঁচু করে তাকিয়ে দেখলে, না, পাকেনি। বিকেলের দিকে ভবানী ভাগবত পাঠ করে উঠলেন। তিনি জানেন ভাগবত অতি দুরূহ দুরবগাহ গ্রন্থ। যেমন এক চমৎকার কবিত্ব, তেমনি অপূর্ব এর তত্ত্ব। অনেকক্ষণ ভাগবত পাঠ করে পুঁথি বাঁধবার সময় দেখলেন ওপাড়ার নিস্তারিণী এসে উঠানে পা দিলে। নিস্তারিণী আজকাল ভবানীর সঙ্গে কথা বলে, অবশ্য এ বাড়ির মধ্যেই, বাইরে কোথাও নয়। নিস্তারিণী কাছে এসে বললে, ও ঠাকুরজামাই। এসো বৌমা, ভালো? যেমন আশীর্বাদ করেছেন, একটা কথা বলতে এলাম। কি বলো? বুড়ো কবিরাজ মশাইয়ের বাড়ি ধম্ম কথা হয়, গান হয়।
আমি যেতে পারি? আমার বড্ড ইচ্ছে করে। না বৌমা, সে হলো গায়ের বাইরে মাঠে, সেখানে কেউ যায় না। আচ্ছা দিদি গেলি? তোমার দিদি যায় না তো? যদি আমি তার ব্যবস্থা করি? সেখানে গিয়ে তুমি কি করবে? আমার ভালো লাগে, দুটো ভালো কথা কেউ বলে না এই গায়ে। তবু একটু গান হয়, ভালো বই পড়া হয়, আমার বড্ড ভালো লাগে। তোমার শ্বশুরবাড়িতে শাশুড়ি কি তোমার স্বাধীন মত নিয়েছে? উনি মত দেবেন, মা মত দেন কি না দেন। বুড়ি বড় ঝানু, না দিলে তো বই গেল, আমি যাব ঠিক। ছি, এই তো তোমার দোষ বৌমা, অমন করতে নেই। আপনার মুখে শান্তর পাঠ শুনবার বড্ড ইচ্ছে আমার। পরে একটু অভিমানের সুরে বললে, তা তো আপনি চাননি, সে আমি জানি। কি জানো? আপনি পছন্দ করেন না যে আমি সেখানে যাই। সে কথা আবার কি করে তুমি জানলে? আমি জানি। আচ্ছা, তোমার দিদি যদি কখনো যায় তবে যেও। যা মন চায় তা করা কি খারাপ? প্রশ্নটি বড় অদ্ভুত লাগলো ভবানীর। বললেন, তোমার বয়স হয়েছে বৌমা, খুব ছেলে মানুষও নও, তুমি বোঝো যা ভাবা যায় তা কি করা উচিত? খারাপ কাজও তো করতে পারো। পাপ হয়? হয়, তবে আর করব না। আপনি যখন বলছেন তখন সেটাই ঠিক। তুমি বুদ্ধিমতী, আমি কি তোমাকে বলবো? আপনি যা বলবেন আমার কাছে তাই খুব বড় ঠাকুরজামাই। আমি অন্য পথে পা দিতে দিতে চলে এলাম শুধু দিদির আর আপনার পরামর্শে। আপনি যা বলবেন আমার দুঃখ হলেও তাই করতে হবে, সুখ হলেও তাই করতে হবে। আমার গুরু আপনি। আমি কারো গুরু পুরো নই বৌমা, ওসব বাজে কথা। আপনি দুভাজা চিড়ে খাবেন নারকুল কোড়া দিয়ে? কাল এনে দেব, নতুন চিড়ে কুটিছি। এনো বৌমা। এই সময় খোকা খেলা করে বাড়ি ফিরে এলো। মাকে বললে, মা নদীতে যাবে না? ওর মা বললে, তুই কোথায় ছিলি এতক্ষণ? কপাটি খেলছিলাম হাবুদের বাড়ি, চলো যাই। আমি ছুটে এলাম সেই জন্যে, এসে ইংরেজি পড়তে শিখে গিয়েছি। প্রায় সন্ধ্যার আগে ভবানী দুই স্ত্রী ও ছেলেকে নিয়ে নদীর ঘাটে যান। সকলেই সাঁতার দেয়, গা হাত পা ধোয়, তারপর ভগবানের উপাসনা করে। খোকা এই নদীতে গিয়ে স্নান ও উপাসনা এত ভালোবাসে যে প্রতি বিকেলে মাদের ও বাবাকে ও নিয়েই যাবে তাগাদা দিয়ে। আজও সে গেল ওদের নিয়ে, উপরন্তু গেল নিস্তারিণী। সে নাছোড়বান্দা হয়ে পড়ল, তাকে নিয়ে যেতেই হবে। ভবানী নিয়ে যেতে চান না বাইরের কোনো তৃতীয় ব্যক্তিকে, তিনি অস্বস্তি বোধ করেন। ভগবানের উপাসনা এক হয় নিভৃতে, নতুবা হয় সহধর্মী মানুষদের সঙ্গে। টিলু বিশেষ করে তাকে অনুরোধ করলে নিস্তারিণীর জন্যে। সকলে স্নান শেষ করলে। শেষ সূর্যের রাঙা আলো পড়েছে ওপারের কাশবনে, সাই বাবলা ঝোপের মাথায়। জলচর পক্ষীর ডানায় রক্ত সূর্যের শেষ আলোর আবির মাখিয়ে পশ্চিম দিকের কোনো বিল বাউডের দিকে চলেছে, সম্ভবত নকশিপাড়ার নিচে শামটার বিলের উদ্দেশ্যে। ভবানী বললেন, বৌমা, এদের দেখা দেখি হাত জোর করো, তারপর মনে মনে বা মুখে বলো কিংবা শুধু শুনে যাও। ওম যো দেবা অগ্নো যো অপসু যো বিশ্বম্ভুবনম আবিবেশ যো যধীষু যো বনস্পতিষু তস্মু দেবায় নম নম। যিনি অগ্নিতে, যিনি জলেতে, যিনি শোভনীয় ক্ষিতি তলেতে, যিনি তৃণ তরু ফুল ফলেতে, তাঁহারে নমস্কার। যিনি অনন্তে, যিনি বাহিরে, যিনি যে দিকে যখন চাহিরে, তাঁহারে নমস্কার। খোকা তার মা বাবার সঙ্গে সুললিত কণ্ঠেই মন্ত্রটি গাইলে। তারপর ভবানী বাড়ুজ্যে বললেন, খোকা, এই পৃথিবী কে সৃষ্টি করেছে? খোকা নাম তার অঙ্ক মুখস্থ বলবার সুরে বললে, ভগবান। তিনি কোথায় থাকেন? সব জায়গায় বাবা। আকাশেও? সব জায়গায়। কথা বলেন? হ্যাঁ বাবা। তোমার সঙ্গেও বলবেন? হ্যাঁ বাবা, আমি চাইলে তিনিও চান, আমি ছাড়া নন তিনি। এইসব কথা অবশ্যই ভবানী শিখিয়েছেন ছেলেকে। ছেলেকে বিশেষ কোনো বৃত্ত তিনি দিয়ে যেতে পারবেন না, তার বয়স হয়েছে। এই ছেলেকে নাবালক রেখেই তাকে বিদায় নিয়ে চলে যেতে হবে মহাপ্রস্থানের পথে। কি জিনিস তিনি দিয়ে যাবেন একে? আজকাল অবোধ বালক তার উত্তর জীবনের জ্ঞান বুদ্ধির আলোকে একদিন পিতৃদত্ত যে সম্পদকে মহামূল্য বলে ভাবতে শিখবে, চিনতে শিখবে, বুঝতে শিখবে। ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস, ঈশ্বরের প্রতি গভীর অনুরাগ, এর চেয়ে অন্য কোনো বেশি মূল্যবান সম্পদের কথা তার জানা নেই। খুব বেশি বুদ্ধির প্যাচের দরকার হয় না,
সহজ পথে সহজ হয়েই সেই সহজের কাছে পৌঁছানো যায়। দিনের পর দিন এই ইছামতির তীরে বসে এই সত্যই তিনি উপলব্ধি করেছেন। সন্ধ্যায় ওই কাশবনে সাঁই বাবলার ডালপালায় রাঙা ঝোপটি ম্লান হয়ে যেত। প্রথম তারাটি দেখা দিত তার মাথার ওপরকার আকাশে, ঘুঘু ডাকত দূরের কাশবনে, বনশিম ফুলের সুগন্ধ ভেসে আসত বাতাসে। তখনই এই নদীতটে বসে কতদিন তিনি আনন্দ ও অনুভূতির পথ দিয়ে এসে তার মনের গহন গভীরে প্রবেশ করতে দেখেছিলেন এই সত্যকে, এই চিরপুরাতন অথচ চিরনবীন সত্যকে। বুঝেছেন এই সত্যটি যে ভগবানের আসল তত্ত্ব শুধু স্বরূপে সীমাবদ্ধ নয়, স্বরূপ ও লীলা বিলাস দুটো মিলিয়ে ভগবত তত্ত্ব, কোনোটা ছেড়ে কোনোটা পূর্ণ নয়। এই শিশু, এই নদীতীর সেই তত্ত্বেরই অন্তর্ভুক্ত জিনিস, সে থেকে পৃথক নয়, সেই মহা একের অংশ মাত্র। নিস্তারিণী খুব মুগ্ধ হল। তার মধ্যে জিনিস আছে, কিন্তু গৃহস্থ ঘরের বউ, শুধু রাধা খাওয়া ঘর সংসার নিয়েই আছে। কোনো একটু ভালো কথা কখনো শোনে না, এমন ধরনের ব্যাপার সে কখনো দেখেনি। তিলকে বললে, দিদি আমি আসতে পারি? কেন পারবি নে? ঠাকুরজামাই আসতে দেবেন না? তোকে মারবে এখন। আমার বড় ভালো লাগলো আজ। কে এসব কথা এখানে শুনবে দিদি? আমার জন্য শুধু ঝ্যাঁটা আর লাথি, শুধু শাশুড়ির গালাগাল দুবেলা। তাও কি পেট ভরে দুটো খেতে পাই? হ্যাঁ, পাপ করেছি, স্বীকার করছি। তখন বুদ্ধি ছিল না। যা করেছি তার জন্য ভগবানের কাছে বলি, আমারে আপনি যা শাস্তি হয় দেবেন। থাক ওসব কথা, তুই রোজ আসবি যখন ভালো লাগবে। ঠাকুরজামাই দেবতার তুল্য মানুষ, এদিক রে অমন মানুষ নেই। আমার বড্ড সৌভাগ্য যে তোমাদের সঙ্গ পেলাম। ঠাকুরজামাইকে একদিন নেমন্তন্ন করে খাওয়াতে বড্ড ইচ্ছে করে। তা খাওয়াবি, ওর আর কি। আমার যে বাড়ি সেরকম না, জানোই তো সব। লুকিয়ে লুকিয়ে একটু তরকারি নিয়ে আসি, কেউ জানতে পারে না। জানলি কত কথা উঠবে। আমাকে কি নীলুকে সে সঙ্গে নেমন্তন্ন করিস, কোনো কথা উঠবে না। ওরা ঘাটের উপরে উঠেছে। এমন সময় দেখা গেল সেই পথ বেয়ে রামকানাই কবিরাজ এদিকে আসছেন। রামকানাই ভিনগা থেকে রোগী দেখে ফিরছেন, খালি পা, হাঁটু অবধি ধুলো, হাতে একটা জড়িবুটি ওষুধের পুটুলি। তিলু পায়ের ধুলো নিয়ে প্রণাম করলে, দেখা দেখি নিস্তারিণীও করলে। রামকানাই সংকুচিত হয়ে বললেন, ও কি দিদি, ওসব করো না, আমার বড় লজ্জা করে। চলো সবাই আমার কুড়েতে। আজ যখন বারুজে মশাইকে পেয়েছি তখন সন্ধেটা কাটবে ভালো। রামকানাই চক্রবর্তী থাকেন চরপাড়ায়। এই গ্রামের উত্তর দিকের বড় মাঠ পার হয়েই চরপাড়ার মাঠ। তিলু নিস্তারিণীকে বললে, তুই ফিরে যা বাড়ি, আমরা যাচ্ছি চরপাড়ার মাঠে। আমিও যাব। তোর বাড়িতে কেউ বকবে না? বকলে তো বই গেল, আমি যাব ঠিক। চলো, ফিরতে কিন্তু অনেক রাত হবে বলে দিচ্ছি। তোমাদের সঙ্গে গেলে কেউ কিছু বলবে না, বললি আমার তাতে কলা, ওসব মানি না আমি। অগত্যা ওকে সঙ্গে নিতেই হলো। রামকানাইয়ের বাড়ি পৌঁছে সবাই মাদুর পেতে বসল। রামকানাই রেডির তেলে দোতলা পিদিম জ্বালালেন, তারপর হাত পা ধুয়ে এসে বসে সন্ধ্যান্নিক করলেন। ওদের বললেন, একটু কিছু খেতেই হবে। কিছুই নেই, দুটো সাল ভাজা। মা লক্ষ্মীরা, মেয়েকে নেবে না আমি দেব? সামান্য জলযোগ শেষ হলে রামকানাই নিজে চৈতন্য চরিতামৃত পড়লেন 1 অধ্যায়। গীতাপাঠ করলেন ভবানী। একখানা হাতের লেখা পুঁথি জলচৌকির ওপর সযত্নে রক্ষিত দেখে ভবানী বললেন, ওটা কিসের পুঁথি, ভাগবত? না, ওখানা মাধব নিনাদ, আমার গুরুদেবের নিজের হাতে নকল করা পুঁথি। আয়ুর্বেদ শাস্ত্রটা যে জানতে চায় তাকে মাধব নিনাদ আগে পড়তে হবে। বিজয়রক্ষিত কৃত টিকা সমেত পুঁথি ওখানা। বিজয়রক্ষিতের টিকা দুষ্প্রাপ্য। আমার ছাত্র নিমাইকে পড়ায়, সে কদিন আসছে না, জ্বর হয়েছে। পুঁথিখানা রামখানাই ভবানীর সামনে মেলে ধরলেন। মুক্তোর মতো হাতের লেখা, 50-60 বছর আগেকার তুলট কাগজের পাতায় এখনো যেন জল জল করছে। পুঁথির শেষের দিকে সেকেলে শ্যামা সঙ্গীত। ওগুলি বোধহয় গুরুদেব মহানন্দ কবিরাজ স্বয়ং লিখেছিলেন। ভবানীর অনুরোধে তা থেকে একটা গান গাইলেন রামকানাই খুব খারাপ গলায়। ন্যাংটা মেয়ের এত আদর জোটে, বেটা তো বাড়ালে, নইলে কি আর এত করে ডেকে মরি জয়কালী বলে। তারপর ভবানীও গাইলেন একখানা কবি দাশরথী রায়ের বিখ্যাত গান, শ্রীচরণে ভার একবার গা তোলো হে অনন্ত। রামকানাই কবিরাজের বড় ভালো লাগলো গান শুনে। চোখ বুজে বললেন, আহা
কি অনুপ্রাস! উঠে 12 ভুবন জীবন, এ পাপ জীবনের জীবনান্ত। হা হা হা। উৎসাহ পেয়ে ভবানী বাড়ুজ্যে তিলুকি দিয়ে আরেকখানা গান গাওয়ালেন দশরথী রায় কবির, ধনী আমি কেবল নিনাদে। তিলুর গলা মন্দ নয়। রামকানাই কবিরাজ বললেন, আগে চমৎকার লিখেছে দশরথী রায়, কোথায় বাড়ি এর? না, এমন অনুপ্রাস, এমন ভাষা কখনো শুনিনি। বাহ বাহ! ওহে বজ্রাঙ্গনা, কি কর কৌতুক! আমরে সৃষ্টি করা চতুর্মুখ, হরিবৈদ্য আমি হরিবারে দুঃখ, ভ্রমণ করি ভুবনে। আমাকে লিখে দেবেন গানটা? ঈশ্বরদত্ত ক্ষমতা না থাকলে এমন লেখা যায় না। আহা হা। ভবানী বললেন, বাড়ি বর্ধমানের কাছে কোথায়? ওরকম পাঁচালি গাইতে এসেছিলেন উলুতে বাবুদের বাড়ি। এ গান আমি সেখানে শুনি, খোকার মাকে আমি শিখিয়েছি। আর দুখানা গানের পর আসর ভেঙে দিয়ে সকলে জ্যোৎস্নার মধ্যে দিয়ে পাঁচপোতা গ্রামের দিকে রওনা হল। চরপাড়ার বড় মাঠটা জ্যোৎস্নায় ভরে গিয়েছে, খালের জল চকচক করছে চাঁদের নিচে। ভবানী বাড়ুজ্যে খালটা দেখিয়ে বললেন, ওই দেখো তিলু, তোমার দাদা যখন নীলকুঠির দেওয়ান তখন এই খালের বাঁধাল নিয়ে দাঙ্গা হয়, তাতে মানুষ খুন করে নীলকুঠির লেঠেলরা, সেই নিয়ে খুব হাঙ্গামা হয় সেবার। হঠাৎ একটা লোককে মাঠের মধ্যে দিয়ে জোরে হেঁটে আসতে দেখে নিস্তারিণী বলে উঠল, ও দিদি, কে আসছে দেখো। ভবানী বললেন, বড্ড নির্জন জায়গাটা, দাঁড়াও সবাই একটু। লোকটার হাতে একখানা লাঠি, সে ওদের দিকে তাক করেই আসছে, এটা বেশ বোঝা গেল। সকলেরই ভয় হয়েছে তখন লোকটার গতি দেখে। খুব কাছে এসে পড়েছে সে তখন। নিস্তারিণী বলে উঠল, ও দিদি, খোকার হাত ধরো, ঠাকুর জামাই, এগোবেন না। লোকটা ওদের সামনে এসে দাঁড়ালো। পরক্ষণেই ওদের দিকে ভালো করে তাকিয়ে দেখেই বিস্ময় ও আনন্দের সুরে বলে উঠল, এ কি দিদিমণি, ঠাকুরমশাই যে, এই যে খোকা। তিলুও ততক্ষণে লোকটাকে চিনলে, বলে উঠল, হলো দাদা, তুমি কোত্থেকে? হলা পেকে কি যেন একটা ভাব গোপন করে ফেলল সঙ্গে সঙ্গে। ইতস্তত করে বললে, ওই যাইতেছিলাম চরপাড়ায়। মোর এই তো, দাঁড়ান সবাই, পায়ে ধুলো দেন একটুখানি। হলাপেকের কিন্তু সে চেহারা নেই। মাথার চুল সাদা হয়ে গিয়েছে কিছু কিছু, আগের তুলনায় বুড়ো হয়ে পড়েছে। তিলু বললে, এতকাল কোথায় ছিলে হলা দাদা, কতকাল দেখিনি। হলাপেকে বললে, সরকারের জেলে। আবার জেলে কেন? হবিবপুরের বিশ্বাসদের বাড়ি ডাকাতি হইল, ফাঁড়ির দারোগা মোড়ে আর অঘুর মুসিরে ধরে নিয়ে গেল, বললে তোমরা করেছ। করনি তুমি সে ডাকাতি, করনি? হলাপেকে চুপ করে রইল। তিলু ছাড়বার পাত্রী নয়, বললে, তুমি নির্দোষী? না, করেলাম। অগরদাদা কোথায়? জেলে মরে গিয়েছে। একটা কথা বলবো? কি? আজ কি মনে করে লাঠি হাতে আমাদের দিকে আসছিলে এই মাঠের মধ্যে? ঠিক কথা বলো, যদি আমরা না হতাম। হলাপেকে নিরুত্তর। তিলু মোলায়েম সুরে বললে, হলা দাদা। কি দিদি? চলো আমাদের বাড়ি, এসো আমাদের সঙ্গে। হলাপেকে যেন ব্যস্ত সমস্ত হয়ে উঠে বললে, না, এখন আর যাব না দিদি, তোমার পায়ের ধুলোর যোগী নই মুই, মরে গেলি মনে রাখবা তো দাদা বলে। খোকার কাছে এসে বললে, এই যে ও মা, এইসো আমার খোকা ঠাকুর, আমার চাঁদের ঠাকুর, আমার সোনার ঠাকুর, কত বড়ডা হয়েছ, আর যে চিনা যায় না। বেঁচে থাকো, আহা বেঁচে থাকো। লেখাপড়া শিখে বাবার মতো। খোকাকে আবেগ ভরে বুকে জড়িয়ে ধরে আদর করলে হলাপেকে। তারপর আর কোনো কিছু না বলে, কারো দিকে না তাকিয়ে মাঠের দিকে হন হন করে যেতে যেতে জ্যোৎস্নার মধ্যে মিলিয়ে গেল। খোকা বিস্ময় সুরে বললে, ও কে বাবা? আমি তো দেখিনি কখনো, আমার আদর করলে কেন? নিস্তারিণীর বুক তখনও যেন ঢিপ ঢিপ করছিল। সে বুঝতে পেরেছে ব্যাপারটা, সবাই বুঝতে পেরেছে। নিস্তারিণী বললে, বাবা, যদি আমরা না হতাম, জনপ্রাণী নেই মাঠের মধ্যে। সকলে আবারও রওনা হলো বাড়ির দিকে। কাঠঠোকরা ডাকছে আমজামের বনে, বনমরচের ঘন ঝোপে জোনাকি জ্বলছে। বড় শিমুল গাছটায় বাদুরের দল ডানা ঝটপট করছে। দু চারটে নক্ষত্র এখানে ওখানে দেখা যাচ্ছে জ্যোৎস্না ভরা আকাশে। ভবানী বাড়ুজ্যে ভাবছিলেন আর একটা কথা,
এই হলাপেকে খারাপ লোক, খুন রাহাজানি করে বেড়ায়, কিন্তু এর মধ্যেও সেই তিনি। এ কোন হলাপেকে? এরা খারাপ, নিস্তারিণী খারাপ। এদের বিচার কে করবে? কার আছে সে বিচারের অধিকার? এক মহা রহস্যময়, মহা চৈতন্যময় শক্তি সবার অলক্ষ্যে, সবার অজ্ঞাত সারে সকলকে চালনা করে নিয়ে চলেছেন। কিলিয়ে কাঁঠাল পাকান না তিনি। যার যেটা সহজ স্বাভাবিক পথ, সেই পথেই তাকে অসীম দয়ায় চালনা করে নিয়ে যাবেন সেই পরম করুণিক মাতৃরূপা মহাশক্তির। এই হলাপেকে, এই নিস্তারিণী, কাউকে তিনি অবহেলা করবেন না। সবাইকে তার দরকার। জন্ম জন্মান্তরের অনন্ত পথহীন পথে অতি নীচ পাপীরও হাত ধরে অসীম ধৈর্য, অসীম মমতায় তিনি স্থির লক্ষ্যে পৌঁছে দেবেন। তার এই ছেলের প্রতি যে মমতা, তেমনি সেই মহাশক্তির মমতা সমুদয় জীবকুলের প্রতি। কি চমৎকার নির্ভরতার ভাব সেই মুহূর্তে ভবানী বাড়ুজ্যের মনের মধ্যে খুঁজে পেলেন সেই মহাশক্তির ওপর। কোনো ভয় নেই, কোনো ভয় নেই। মা ভৈ স্তনন্ধ আনাং স্তনদুগ্ধ পানে মধুব্রতানাং মকরন্দ পানে। নেই কি তিনি সর্বত্র? নেই কোথায়? শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ইছামতি। পড়ছিলাম এর 11 পর্ব। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কষ্ট করে একটা লাইক করবেন। যারা খুব বিজি না, একটু চাইলে কমেন্ট করতে পারেন, একটা কমেন্ট করবেন, কারণ আমাদের এখন লাইক, কমেন্ট এবং শেয়ার, মানে আপনাদের এঙ্গেজমেন্টটা একটু বেশি লাগবে। এটা আপনাদের থেকে একটা সাপোর্ট বলতে পারেন। আপনারা এই সাপোর্টটা এখন যদি না করেন, হয়তো আমরা আমাদের ইউটিউব চ্যানেল কন্টিনিউ করাটা একটু সমস্যা হয়ে যাবে। সো আপনাদের এই সাপোর্টটা যদি আমরা পাই, আমরা কিন্তু আরও এগিয়ে যেতে পারবো। এখন ইউটিউবের যেই নতুন নিয়ম কানুন আসছে, তাতে আপনাদের এই সাপোর্টটা আমাদের খুব দরকার। চেষ্টা করবেন একটা লাইক দিয়ে যেতে, চেষ্টা করবেন একটা পারলে একটা কমেন্ট করতে, একটু এঙ্গেজমেন্টটা বাড়াতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।